ডক্টর মোহাম্মদ ইউনূস কাটা দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিক্ষা গেছেন। দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের রাজপথের অবস্থা যে ডক্টর ইউনূসের উপর কিন্তু প্রভাব পড়ে গতকালকে কিন্তু সার্জির উপরে হামলা হয়েছিল। এদিকে আজ গভীর রাতে হঠাৎ রাজপথের অবস্থা উত্তাল হয়ে যায়, ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ে। অন্যদিকে সেনাপ্রধানও পদক্ষেপ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘুরিয়ে দিলেন। দেশের পরিস্থিতি এখন কিভাবে স্বাভাবিক হবে? সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। ক্ষমতার চেয়ারটিতে এরপর কে বসবে? জেনারেল ওয়াকার, আপনার কি কথা বলার এখতিয়ার আছে? আপনি যে বলবেন আমি নির্দেশ দিয়েছি, আমি তাদেরকে ছাড় দিয়েছি, আমি তাদেরকে আরো দেব, এটা দেওয়ার মতো আপনার জুরিসডিকশন, আপনার যে ক্ষমতা, আপনার যে জব ডিসক্রিপশন, তার মধ্যে কি এটা পড়ে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমি প্রায় একটি কথা বলে থাকি, তিনি এমন একটা সহজ সরল ভাব নিয়ে থাকেন সবসময় যেন তিনি কিছুই বোঝেন না। আসলে বাস্তবতা হচ্ছে উল্টো। অনেকেই মনে করেন তিনি যে কোনো পাক্কা পলিটিশিয়ানের চেয়ে কোনো অংশ কম নন এবং যে কোনো সময় সুর বদলে দিতে পারেন। এটি বাংলাদেশ যে খুবই গরম পরিস্থিতি থাকবে সেটা আমি সকল ভিডিওতেই বলি। কিছুদিন পর বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। গতকাল রাতেই সার্জিস আলমের উপর অ্যাটাক হয়েছে, একটি উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার 1। আপনি হয়তো হুকুম মানবেন, নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা। আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার সুৎখর ইউনূস আবার নতুন খেলা শুরু করেছে। আমি তাকে বলেছি না যে তিনি রাজাকার, তার সঙ্গী সাথীরা রাজাকার। জলজ্যান্ত প্রমাণ আপনাদের সামনে হাজির করছি। 16 বছরের একটা স্বপ্ন, ইউনূসের অ্যাকাউন্টে একটা টাকা এসেছে, আমি দেখাতে বলি এই ডকুমেন্টটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্যারিশমায় 40 বছরের জঞ্জাল পরিষ্কার হয়ে গেল। একদিকে দেশকে মোটামুটি ওয়াকারের তার বউ কি বলে জানেন তো? ভাবা তুই মেজর হওয়ার যোগ্য ছিলেন না, তোরে মেজর বানাইছি। এই মনে করেন ওয়াকারের কোনো ব্যক্তি জীবন আছে? ওয়াকার, আমি যে কথাগুলো বলছি এগুলো কি মিথ্যা কথা? আপনি যদি নামাজের কাপড়ে কোনোদিন কাঁদেন, বোধহয় এই জন্য কাঁদেন যে আল্লাহ আমি মইরা যাই না কেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। এই দেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখে আসি, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয়, আর আমলারা তো আছেই শিখানোর জন্য। তবে বিষয়টা কেমন হতে যাচ্ছে, আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে। এখন সরকার এটা কিভাবে সেট আপ করছে এটা আমি জানি না, তবে এই পরিকল্পনা ঘিরে অলরেডি মিডিয়াতে উত্তাপ, ভারতে উত্তাপ, পাকিস্তানে উত্তাপ, সরকারের ভেতরে উত্তাপ। জামাত খুব খুশি করে ইয়েস, বিএনপি চুপচাপ ছেড়ে ছেড়ে হাঁটে, আর আওয়ামী লীগ তো নাউজুবিল্লাহ জালিক। আমি বলছিলাম এমনই হবে। তাহলে বুঝতেই পারছেন যে আজটা কোথায়, ত্রিদেশীয় একটা খেলার মধ্যে পাকিস্তান। দর্শক, আগামী এপ্রিলে ঢাকাতে সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। এখন এই প্রথমবারের মতন সম্ভবত যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসছেন, তার এই সফর ঘিরে রয়েছে নানান আলোচনা। অলরেডি সফরকালে উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বাংলাদেশের সাথে বাণিজ্য, সংস্কৃতি, তারপর পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আপনার আলোচনা করবেন। এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাতের এখানে একটা বিষয় আছে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অলরেডি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান। এ সময় পাকিস্তানের আপনার এই উপপ্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসাবে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করে। তো বলা হচ্ছে যে এর আগে সর্বশেষ 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর ছিল।
খুবই স্বল্প একটা সময়ের জন্য সম্ভবত তিনি এয়ারপোর্টে ট্রানজিট করেছিলেন এবং তৎকালীন সময় যিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি আবার তাকে ওইখানে রিসিভও করেছেন যে কূটনৈতিক কারণে। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। অলরেডি আমরা দেখছি পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক নিয়ে ভারতের খুবই মাথা ব্যথা। ভারতের সেনাপ্রধান, ভারতের সরকার নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে পাকিস্তান থেকে গোপনে এই দেশে আইএসের মানে পাকিস্তানের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স তারা বাংলাদেশে আসছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তারা বৈঠক করছে। ইভেন ভারতের যে চিকেন নেক সেখানে গেছে, ছবি টবি তুলছে, ভিডিও ধারণ করছে। সেই ক্ষেত্রে সরকারকে একটা বার্তাও দিছে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচিত একটা সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে, এই সরকারের সাথে হবে না। তারপর ভিসা বন্ধ আছে, মানে সবকিছু মিলিয়ে ভারতের সাথে যখন দুঃসম্পর্ক তখন পাকিস্তান থেকে চাল আসছে, পেঁয়াজ আসছে, আলু আসছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট কেনার আলোচনা চলছে। বাংলাদেশ আর্মির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন। এই সকল কিছু মিলিয়ে ভারতের একটা টেনশন, আর এটাতে যাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ আছে তারাও নিচ্ছে। বাট সরকার মনে করছে যে নতুন দিন আসছে, এখন ব্যবসা বাণিজ্য বৈশ্বিক একটা আবহাওয়াতে পজিটিভ হওয়া দরকার, আস্তে আস্তে এগুলো একটু রিকারেকশন করা দরকার, এই আর কি। তবে ডক্টর ইউনূসের এপ্রিলে এই সফরটাকে কেন্দ্র করে বিএনপি আমি জানি না তারা কি অবস্থান নেবে বা জামাত কি অবস্থান নেবে, তবে আওয়ামী লীগ অলরেডি অবস্থান নিয়ে পত্রিকাতে লেখালেখি শুরু করে দিছে। আপনি কি ভাবছেন যে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর এটা কি সরকারকে অ্যাডভান্টেজ দিবে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিবে? বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিবে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমি প্রায় একটি কথা বলে থাকি, তিনি এমন একটা সহজ সরল ভাব নিয়ে থাকেন সবসময় যেন তিনি কিছুই বোঝেন না। আসলে বাস্তবতা হচ্ছে উল্টো। অনেকেই মনে করেন তিনি যে কোনো পাক্কা পলিটিশিয়ানের চেয়ে কোনো অংশ কম নন এবং যে কোনো সময় সুর বদলে দিতে পারেন, এটি অনেকেই মন্তব্য করে থাকেন। এবং তারই একটা নতুন নমুনা, একেবারে সাম্প্রতিক একটা উদাহরণ, বিবিসি বাংলা সার্ভিসে তিনি 3 দিন আগে যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে যেসব কথাবার্তা বলেছেন, একই ইস্যুতে আবার ভিন্ন কথা বলেছেন বিবিসিরই ইংলিশ সার্ভিসে দেওয়া একটি সাক্ষাৎকারে। বিবিসির 3 দিন আগের যে ইন্টারভিউটি বাংলার, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার বিষয়ে তিনি বলেছেন যে আমরা ঐকমত্যে বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় করবে, নাহলে করবে না। এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে আনরেস্ট তৈরি করার জন্য, সেটিও তিনি বলেছেন যে এটি বাংলাদেশের জন্য বড় হুমকি, এই যে দলটি পালিয়ে বেড়াচ্ছে। 3 দিন পর এসে বিবিসির ইংলিশ সার্ভিসে যে ইন্টারভিউটি প্রকাশিত হলো বুধবার, সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ কি বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না? এবং একই সঙ্গে তিনি বলছেন যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে। এর আগে ইন্টারভিউতে বলেছেন বা সবসময় বলে আসছেন রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নেবে, আর এখন বলছেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে। মানে 2 ধরনের বৈপরীত্য কথার কতটা ভয়ঙ্কর একটি নমুনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়ে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ইংলিশ সার্ভিসের পক্ষ থেকে। সাবেক রাষ্ট্রপতি বিবিসি ভাষাতে শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি থেকে শুরু করে সারা দেশে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, সেখানে তিনি বলছেন যে অদ্ভুত কথা, দেশে আইন আছে, থানা আছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা থানায় যাক, অভিযোগ করুক, অভিযোগগুলো নথিভুক্ত হোক। এইভাবে আপনাদের কাছে সাংবাদিক বা বিবিসির কাছে অভিযোগ না জানিয়ে তাদের উচিত থানায় যাওয়া। আচ্ছা, তার এই বক্তব্যটিকে আমরা কি হিসেবে গ্রহণ করব? যারা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, সরকারের পৃষ্ঠপোষকতায় বুলডোজার এনে গুড়িয়ে দিচ্ছে 32 নম্বরের বাড়ি পর্যন্ত, যেখানে তাদেরকে কিছু বলা হয় না, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে, কোনো ধরনের অভিযান চালানো হয় না, অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো কিছু পরিচালিত হয় না। এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে কোনো ধরনের কর্মসূচিতেও নামতে পারে না, যেন অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে গেছে অথবা
শহীদ মিনারে ফুল দিতে পর্যন্ত যেতে পারে না, গেলেই আটক। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাবে থানাতে অভিযোগ জানাতে। এত সুন্দর করে তিনি কথাগুলো বলে ফেলছেন। আমরা আওয়ামী লীগের 16 বছর সময় তো দেখেছি, ঠিক শেখ হাসিনার এই ধরনের বিভিন্ন মন্তব্যের কারণে মানুষ কতটা তার বিরুদ্ধে চলে গিয়েছিল। শেখ হাসিনা তো একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার সমর্থনটি আসলে কোথায়, এবং যেখান থেকে নানান ধরনের নির্দেশ পরামর্শ ইত্যাদি ইত্যাদি আসছে বলে অনেকে ধারণা করছেন, তারা কতক্ষণ বা তাদের উপরে কতক্ষণ ভর করে এই ধরনের মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস করে যেতে পারবেন অবলীলায়। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার নিয়েও প্রশ্ন করা হয়েছিল বিবিসি বাংলার মতন বিবিসি ইংলিশেতেও। তো বিবিসি বাংলাতে তিনি বলেছিলেন আইন শৃঙ্খলার অবনতি মোটেও হয়নি বা অপরাধের মাত্রা মোটেও বাড়েনি। এখন এসে বিবিসি ইংলিশে তিনি বলছেন ইন্টারভিউতে, এটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। মানে কত সুন্দর করে এখন কথাগুলো আপডেট করা হচ্ছে। তো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, বেশ ভালো কথা, কিন্তু সেগুলো দমন করতে হবে। যদি দমন করতে না পারেন তাহলে আওয়ামী লীগ মানে আপনাদেরকে রাখা হয়েছে কেন, কি কারণে? আর এখন যা চলছে তা স্বাভাবিক। তিনি বলছেন যে 2024-এর এই সময় এরকমই অপরাধ মাত্রা ছিল। আপনাকে হলফ করে বলতে পারবেন এইভাবে 2024-এর বছরের কোনো এক সময় কখনো, আমি শুরু শেষ যখনই বলি, এইভাবে বাসে বাসে ধর্ষণ হয়েছে কিনা, বাসে বাসে ডাকাতি হয়েছে কিনা, মানুষ নিরাপদে মোবাইলটাও দিনের বেলায় পকেট থেকে বের করে কথা বলতে পারছে, মানে কথা বলতে গেলেও নানান ধরনের সংখ্যা থাকতে হচ্ছে, এরকম সিচুয়েশন হয়েছে? তিনি বলে যাচ্ছেন আবুলিল্লাহ। এবং নির্বাচন নিয়ে আবার প্রশ্ন ছিল বিবিসি ইংলিশ সার্ভিসে, নির্বাচন কবে নাগাদ হতে পারে। তিনি সেখানে আবার বলেছেন 2025 বা 2026-এ বাড়ছে। আচ্ছা, নির্বাচন নিয়েও তিনি অনেকবার একাধিকবার কথা বলেছেন। একটা গরুর বাচ্চা ওখানে বসে বসে সেফ মোডে আপনি কথা বলেন। প্রেস ক্লাবের সামনে এসে বলুন আমার কোন উচ্চাকাঙ্ক্ষা নাই। প্রেস ক্লাবের সামনে এসে বলুন ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবিতে যত অপরাধী ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের দোষারোপ করবেন না। এই সংগঠনগুলো বাংলাদেশের জন্য আশীর্বাদ, অন্য কাউকে দোষারোপ করবেন না। এটা যদি আপনি করেন দেন দেশের জনগণ আপনাকে বিশ্বাস করবে। দর্শকবৃন্দ, তো আমি যে কথা বলছি, ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে। অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে। সে আঙ্গুল দেখাচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। হাসিনার কথা মনে আছে? হাসিনা কি বলছিল? বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরায়। খেয়াল আছে? জেনারেল ওয়াকার এখন সেই আঙ্গুল দেখাচ্ছে। তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে? কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সে ওখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। তার সাথে হাসিনা প্রত্যেকদিন কথাবার্তা হয়। আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন। অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে? কেন একটা মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে? আমাকে আপনি বলেন। যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক নিজে একজন অপরাধী, যেই লোক নিজে একটা গাদ্দার, যেই লোক ভারতের কাছ থেকে সুবিধাবাদী একজন দল, সে আপনাদেরকে আঙ্গুল উঁচে ওয়ার্নিং দিতেছে। আমাদের রাসূলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে। বলবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয়নি? জেনারেল ওয়াকার, এই কথাটা আমাদের মহানবীর উক্তি, আমাদের এই কথাটা পবিত্র একটি কথা। এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত। কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি? কাকে আপনি ওয়ার্নিং দিচ্ছেন? আপনি বলছেন কাজ করতে, আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে। হানাহানি মারামারি যারা করে তারা আপনার ছত্রছায়ায়। আপনি কাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন? আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেফতার করেন, আপনি এগুলো কমপ্লিট করেন। 626 জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন। জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বিহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন। ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য। আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন। এতদিন মিন 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 করেছেন, এখন ব্যাটা হয়ে গেছেন। রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে, ওই ভাওড়ার পাশে দাঁড়িয়ে
এ ধরনের কথা বলবেন না জেনারেল প্রধান। আপনি কাকে আঙ্গুল দেখাচ্ছেন? দেশ আবার উঠে যাবে, ওই আঙ্গুল আপনার পাছায় ঢুকিয়ে দিবে জনগণ। সাবধান হন আপনি, সত্য কথা বলতে শিখুন। দর্শকবৃন্দ, অন্য আর কথা নিয়ে কি বলছে আপনাদের দিকে তাকায়। এবার সে ইলেকশন নিয়ে কথা বলেছে। আসুন ইলেকশন নিয়ে সে কি বলেছে একটু কথাটা শুনি। তদন্ত কমিশন হচ্ছে আবার একটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me that there should be free, fair and inclusive election and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। প্রথমত এই ওয়াকারকে মুখের ফেনা বের করতে দেখেছি, মুখের ফেনা বেরিয়ে যেত। মহামান্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী স্যার, মাননীয় প্রধানমন্ত্রী স্যার, একের পর এক আমি ওয়াকারের মুখ থেকে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, এই ওয়াকারের মুখ থেকে শুনেছি। রাওয়া ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সে কি ভুলে গেছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি যে চেয়ারটায় বসে চেয়ারটাকে অপবিত্র করেছে, ওটাকে সোনার উপর পানি দিয়ে ধৌত করে ওখানে একজন যোগ্য মানুষকে বসানো হয়েছে? এটা কি সে ভুলে গেছে? ওটাকে কি সে 1 সেকেন্ডের জন্য ভুলে গেছে? হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস? অনারেবল চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস। সে কি একটাবার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সমর্থন করা উচিত, আমাদেরকে তাকে সাহায্য করা উচিত? ডক্টর ইউনূসকে স্রেফ ডক্টর ইউনূস বলে, কারণ কি ডক্টর ইউনূসের পিছনে কোনো রাজনৈতিক দল নাই, রাইট? হালুয়া রুটি খাওয়ার মতো কোনো লোকজনদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস রিপ্রেজেন্ট করে না, রাইট? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলার সাহস। প্রজাতন্ত্রের একটা কর্মচারী নাকি? এর আর অন্য কোনো ব্যাখ্যা আছে কি? দর্শকবৃন্দ বিষয়টা দেখবেন। এবার আসে অন্য বিষয়। সে তদন্ত বিষয়ের সাথে ইলেকশনকে মিলিয়ে ফেলেছে। সাবজেক্টটা তদন্ত কমিশন না। সে এখানে আপনি যদি বলেন যে বাংলাদেশের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের নীতিমালা প্রণয়নের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, এটা তদন্ত কমিশন, একটা কমিশন গঠন করা হয়েছে যে কমিশন রিকমেন্ড করবে। যাই হোক, আমি বলবো এটা স্লিপ অফ টাং। সে বলেছে তদন্ত কমিশন। বাংলাদেশে উনি যতবারই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে উনি তার সাথে 100% এগ্রি করেছে। অফকোর্স এগ্রি করেছে। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এন্ড পার্টিসিপেটরি ইলেকশনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এর কখনোই বিরোধিতা করে নাই। কিন্তু সমস্যা একটা জায়গায়, ওয়াকার মিয়া, বাকের মিয়া, সমস্যা একটা জায়গায়। আপনি বাংলাদেশের প্রত্যেকটা কমিশনকে আপনি ম্যানিপুলেট করছেন, প্রত্যেকটা কমিশনকে বিহাইন্ড দ্য সিন আপনি ওয়ার্নিং দিচ্ছেন। সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ হাসিনার। দেশের গণমাধ্যম, দেশের বিচারিক ব্যবস্থা, দেশের ট্রাইব্যুনাল, এখানে নানান ধরনের গল্প, প্রতিবেদন, নিউজ প্রতিদিনই আসছে। আর এগুলাতে বাংলাদেশের মানুষের এক ধরনের একটা মেন্টালিটি হয়ে গেছে যে না ভাই, এগুলা ঘটেই। তারপর সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে আবার কখনো এই সরকার আসার সুযোগ হলে একদম পানির মতন ঝরঝর করে যত মামলা আছে এগুলা পড়ে যাবে। আসলে যারা রাঘব বোয়াল বা এত বড় পোস্ট পদবিতে থাকেন তাদের কিছু করার মতন ক্ষমতা সরকারের থাকে না। তবে সরকারের ক্ষমতা থাকুক না থাকুক, ইন্টারন্যাশনালি শেখ হাসিনার কিন্তু একটা বাটে পড়ে গেছেন। আর এই খেলাটা এমন একটা সময় ঘটছে যে আপনার কি বলা হয়েছে, জাতিসংঘ একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিল, খেয়াল আছে? ওই প্রতিবেদনটা পূর্ণাঙ্গভাবে আমরা ওইভাবে দেখে নাই, বাট এখন এই প্রতিবেদনটা জাতিসংঘের যিনি মানবাধিকার কি বলা হয় যে কমিশনার আছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি আছেন ভলকার তুর্ক, তার একটা বক্তব্য থেকে গতকালকে
আপনার একটু শোরগোল পাকাইছে। তবে তারা যেই দাবিটা করছে জাতিসংঘ, যে তারা মৃত্যুদণ্ড চায় না, তবে বিচার চায়, মানে তাদের বক্তব্য মৃত্যুদণ্ড অ্যাপ্লাই করা যাবে না, বিচার হওয়া উচিত। কাদের? জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী এবং সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। আর এটা কে করেছে? আওয়ামী লীগ সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন তৎকালীন সরকারের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা। তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আর এগুলোর মধ্যে যারা জড়িত তাদের প্রত্যেকের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গতকালকে আপনার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিলের 55তম অধিবেশনে তিনি বলেছেন, বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যে প্রতিবেদন, সেটার বিষয়বস্তু উপস্থাপন করেছেন ভলকার তুর্ক। তিনি বলছেন, বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। শতাধিক বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নারী শিশুদের নির্যাতন, বিরোধীদের নির্যাতন, সহিংসতা চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার। সবকিছু হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায়। আন্দোলনকারী এবং তাদের সহযোগীদের দমনে মানবতা বিরোধী অপরাধও সংগঠিত করা হয়েছে। সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবা পেতে দেয়নি। এদিকে আন্দোলন শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ নিতেও দেখা গেছে। মানে তারা ডাবল একটা স্ট্যান্ডার্ড মারছে। আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করছে, তো এখনকার সরকার কি বৈশা বৈশা দুধ দিয়া সর দিয়া ভাত খাওয়াচ্ছে? না, এই সরকার ক্ষমতায় আসার পরেও আপনার যারা ক্ষমতাচ্যুতি হয়েছে 5 আগস্টের পর আগের সরকারের সমর্থক, পুলিশ এবং সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ দিতে দেখা গেছে। জাতিসংঘের এই রিপোর্টটা ডক্টর ইউনূসকে এইখানে কিন্তু একটা লারা দিয়া গেছে। এই যে সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ কিসের? পলিটিক্যালি সেটা তো বলা নাই, যে সংখ্যালঘু, যেটা পাকিস্তান, ভারত বলছে, আমেরিকা বলছে, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে। পরবর্তী পদক্ষেপ হিসাবে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি তুলে ধরেছেন তুর। তিনি বলছেন, জবাবদিহিতা নিশ্চিত প্রচেষ্টা শুরু হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনেক মামলা হয়েছে, তবে এই সকল মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে। আর জাতিসংঘ চাইছে মৃত্যুদণ্ডের বিধান যেন বাতিল হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশন এই ব্যাপারে সরকারকে সহায়তা দিতে রাজি আছে। এই রিপোর্টটা ইন্টারন্যাশনাল লেভেলে খুবই একটা ভ্যালুয়েবল রিপোর্ট, যেটা আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা সহ একদম ঊর্ধ্বতন বেশ কিছু নেতারা, প্রশাসনের কর্মচারীরা প্রত্যেকের জন্য খুবই নেগেটিভ। যে হ্যাঁ না, সরকার কি বলছে এটা হয়তো রাজনৈতিক সরকার না, বলতেই পারে, এরা মিথ্যা বলবে, কিন্তু যখন জাতিসংঘ থেকে একটা রিপোর্ট হয়, রিপোর্টটা সারা পৃথিবী দেখে, ইন্টারন্যাশনালি এক ধরনের ইমেজ সংকটে মানবতার মা হিসেবে যিনি বেশ কয়েকবার উপাধি পাইছিলেন, রোহিঙ্গা জায়গা দিয়া, সব কিন্তু শেষ হয়ে গেছে। হঠাৎ করে মাঝরাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার আসতেছে, ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে। ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার সরকার একদম 100-এর ভিতরে 200% তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে। আপনার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষাতে বা যে বর্ডারে, সেখানে আপনার মানে অনেক আপনার সিকিউরিটি কিংবা অনেক সৈন্য আপনার অস্ত্রের দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত। কিন্তু সেই সময় আপনার ডোনাল্ড ট্রাম্পের ফোন যে ওয়েট করো, আমি আসতেছি, এসে সরাসরি কথা বলি। মানে এখন ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি যে কি কথা বলে সেটা হচ্ছে আপনার যখন আসবে, যখন এই মার্চ মাসে কথা বলবে, তারপরে হচ্ছে জানা যাবে যে শেখ হাসিনাকে আপনার কবে ফেরাচ্ছে। তবে এটা বাস্তব যে শেখ হাসিনাকে খুব দ্রুত আপনার বাংলাদেশে ফেরাচ্ছে। এটা অনেক আপনার 100%-এর ভিতরে প্রায় 80% শিওর হয়ে গেছে। এখন অনেকে বলবে যে তুষার ভাই এত আপনি কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন? দেখেন একটা কথা বলি, আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা করছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই অন্তর্বর্তীকালে সরকার
আসলে মানে কি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। অন্যদিকে মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে ইন্ডিয়াতে সরাসরি নরেন্দ্র মোদী আর হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলতে, যে কিভাবে বা কবে আপনার ফেরানো যায় বাংলাদেশের সাবেক নয় তাকে প্রধানমন্ত্রী করে। অনেকটা আসলে প্রধানমন্ত্রী করে নাও ফেরাতে পারে সম্ভবত। ভাই আপনার এইটা আশা কেউ রাখবেন না, আমি বলবো যে ভাই এই আশাটা কেউ রাখবেন না। তবে শেখ হাসিনাকে ফেরাবে, বাংলাদেশে পুনরায় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে ভারত আর হচ্ছে আপনার আমেরিকার সহায়তায়। আর সেই নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণ যেই মানুষটাকে বেছে নেয় সেই হবে বাংলাদেশের সরকার। এখন এই সমন্বয়কদের কি হবে? দেখবেন যে সমন্বয়করা বিশেষ করে সার্জিস, হাসনাত, কালাপাটা এরা দেখবেন যে বর্তমান কথা বলে খুব নিয়ম হয়ে, দেখবেন আর উল্টাপাল্টা চিৎকার চেঁচামেচি করে না। আপনার মাইক পেলেই ওই যে আপনার হিংস্র মনে করেন হাইনার মতো যে ঝাঁপিয়ে পড়তো, যে আওয়ামী লীগের এগেন্স্টে, শেখ হাসিনার এগেন্স্টে আমাকে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, দেখবেন সেভাবে আর ঝাঁপিয়ে পড়ে না। এখন কথাবার্তা অনেক হিসাব কিতাব করে বলে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে দেখতেছি তো ওরকম কিছু পাই না। যাই হোক দর্শক বন্ধুরা, তবে এটা বাস্তব যে এই মার্চের ভিতরে আমাদের বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এটা 100-এর ভিতরে প্রায় আপনার 99% শিওর দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার এই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, অন্যদিকে এর সাথে শেখ হাসিনাও থাকবে, বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরাবে, মানে আরো অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। বা বিশেষ করে যে মেন পয়েন্টটা সেটি হচ্ছে আপনার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায়, এই প্রসঙ্গে আপনার ডিরেক্ট আসতেছে কে? ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় ভাই যে ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মাসের ভিতরে কবে আসে। বাংলাদেশের মানুষ জানেন এদের ব্যাকগ্রাউন্ড কি, আর এই ছাত্ররা এই মাহফুজ, নাহিদ, সার্জিস, হাসনাত এর একটা অন্ধকার শক্তি, এর একটা অপশক্তি, এরা কালো শক্তি। এরা বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পাকিস্তানের কলোনি বানাতে চায় বাংলাদেশকে। এই যে নতুন দল তৈরি হবে কয়েকদিনের মধ্যেই হবে, নাহিদ ইসলাম তার হর্তাকর্তা হবেন, নাহিদ ইসলামের ছেড়ে দেয়া মন্ত্রকগুলোর দায়িত্ব পেয়েছেন হিজবুত তাহরিরের জঙ্গি, ইউনুসের বাসায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ। আবার মুক্তিযোদ্ধা কারা তার সংজ্ঞাও বদলে দিচ্ছে ইউনুস সরকার। অর্থাৎ রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তারাই নাকি শুধু মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন লজিস্টিক্স দিয়ে, আশ্রয় দিয়ে, বহু নারী শক্তি এর মধ্যে ছিল, তাদেরকে আর মুক্তিযোদ্ধা বলা হবে না, তাদেরকে নতুন টার্মিনোলজিতে অভিহিত করা হবে। অর্থাৎ যারা এতদিন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজে পরিচিত ছিলেন, রাতারাতি তাদের মুক্তিযোদ্ধা এই খেতাবটা কেড়ে নেওয়া হবে। এটা সামাজিক অসম্মান। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, কর্মী, বুদ্ধিজীবী নেতাদের অসম্মানিত করার জন্য সুদি ইউনুস সরকারের এই নতুন চক্রান্ত। তবে সুদি ইউনুসকে করকে দিয়েছেন সেনাপ্রধান। আপনারা সেনাপ্রধানের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। একবারের জন্য বলেননি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যে বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন তাতে বারবার করে তিনি ডক্টর ইউনুস বলেছেন, অত্যন্ত রাগতভাবে। এবং তিনি দাবি করেছেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে তার যে বক্তব্য তার সঙ্গে ইউনুস সহমত। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিপুল সংখ্যক সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যায়। একটা লুক্রেটিভ অ্যাসাইনমেন্ট, মোটা অঙ্কের ডলার তারা রোজগার করে এবং রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সে যোগদান করার সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ সেনার মধ্যে রীতিমতো ধরাকড়ি চলে। এখন রাষ্ট্রপুঞ্জে পিস কিপিং ফোর্সে যাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, সেই দেশের সেনা যদি দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে, যদি তাদের চোখের সামনে ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডি ভেঙে চুরমার করে দেওয়া হয়, সেনাকে ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয়, তাহলে সেনার আত্মমর্যাদায় আঘাত লাগে। সেনাপ্রধান কিন্তু সেনার এই অসন্তোষটাই জানিয়েছে এবং তিনি কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে এনাফ ইজ এনাফ। এরকম চলতে থাকলে
মার্শাল ল প্রবর্তন করার ব্যাপারেও তিনি পিছপা হবেন না, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। বলেছেন যারা ঝগড়াঝাটি করছে, যারা কাদা ছোড়াছুড়ি করছে, তাদেরকে বলে দিচ্ছি এরকম চলতে থাকলে আমাকে ওই পথ নিতে হবে। ওই পথ মানে কি? মার্শাল ল। পরিষ্কার চেতাবনী দিয়েছে। এবং প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।